আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের ষষ্ঠ অধ্যায় লিজ ফিনান্সিং এর দ্বিতীয় ক্লাস করব। গত ক্লাস আমরা এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করছিলাম এবং এই বইতে কয়টা অধ্যায় আছে, কোন অধ্যায়গুলো করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আবার একটু বলে দিই, যেহেতু অনেকে নতুন আছেন। এই বইতে মোটামুটি 7টা অধ্যায় আছে। পাশ করার জন্য 1, 2 থেকে 5 পর্যন্ত এই 4টা অধ্যায় যদি আপনি করেন, 5 নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এই দুইটা অঙ্ক, এই যে দুইটা যদি চ্যাপ্টার করতে পারেন আর কি, টোটাল 6টা চ্যাপ্টার করতে পারেন, তাহলে A+ বা ভালো রেজাল্ট করা সম্ভব। আর প্রশ্নগুলো যেহেতু ইংরেজিতে হয়, অঙ্ক দেওয়া ছাড়া ভালো রেজাল্ট করার কোনো সুযোগ নাই, পাশ করারও সুযোগ নাই। আর এই বইয়ের অঙ্কগুলো বেশ জটিল হয় সাধারণত। যদি আপনি শীটের 5-7টা অঙ্ক যেগুলো দেওয়া থাকে, যেমন ধরেন এখানে আমি চলে যাচ্ছি চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 6-এ অঙ্ক আছে টোটাল 7টা বা 8টা অঙ্ক আছে। এই 8টা অঙ্ক করার পর আপনি যদি বই থেকে আরো 80টা অঙ্ক করেন, ইনশাল্লাহ সবগুলো পারবেন, কারণ 8টা অঙ্কের মূল বেসিকটা এখানে শেখানো হয়েছে। আর সবগুলো ক্লাস চ্যাপ্টারের ভিডিও আছে। আপনার যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা লিজ ফিনান্সিং খুব কঠিন, আমি পারতেছি না, এতে ক্ষতি নাই, আপনি বাদ দিয়ে দেন। বাদ দিয়ে চ্যাপ্টার 2, 3, 4, 5 সবগুলোর ভিডিও যেহেতু সেভ আছে, সেগুলো দেখে দেখে পড়েন। ক্লাস শুরু করে দিলাম। যারা জুমে বা লাইভে আছেন, তা আপনারা আপনাদের ক্লাসমেটদের একটু শেয়ার মেনশন করে দেন, বা জুমে যারা আছেন তারা মেসেঞ্জার গ্রুপে একটু লিখে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। প্রবলেম 2, লিজের অঙ্ক করতে হলে আমরা গত ক্লাসে শিখছিলাম 8টা স্টেপ ফলো করতে হয়। কতদিন আমরা 8টা স্টেপ সম্বন্ধে আলোচনা শুনছিলাম, আজকে আবার 8টা স্টেপ করব। প্রবলেম 2 বলছে, ক্যানন কোম্পানি faced with a decision to purchase or acquire an equipment. ক্যানন কোম্পানি আপনার একটা সমস্যায় পড়ছে, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। একটা ইকুইপমেন্ট, একটা অফিস সরঞ্জাম কিনবে নাকি অর্জন করবে। দ্য কস্ট অফ দ্য ইকুইপমেন্ট ইজ টাকা 2,50,000। এই যেটা কিনতে চাইতেছে বা ডিসিশন নিতে চাইতেছে, ওই জিনিসটার দাম হলো 2,50,000 টাকা। ইট হ্যাজ এ লাইফ অফ 5 ইয়ার। এটা 5 বছর, আয়ুষ্কাল 5 বছর। 5 ইয়ার লাইফ হলো সময় 5 বছর। The equipment can be obtained on lease by paying in advance equal lease. আপনার ইচ্ছা করে আপনি ভাড়া নিতে পারবেন, এতেও ক্ষতি নাই, ভাড়া নিতে পারবেন। আপনাকে ভাড়া দিতে হবে অগ্রিম, অ্যানুয়াল লিজ রেন্ট দিতে হবে অ্যাডভান্স। ধরেন আপনি যদি একটা বাসায় উঠেন, তাহলে 0 টাকা দিয়ে তো আর উঠা যায় না। 1 মাসের বাড়ি ভাড়া হলেও আপনাকে দিয়ে নিতে হয় না, তারা বলছে যে ভাড়া যেটাই দাও আগে ভাগে দিয়ে নিতে হবে। তারপরে তারা বলতেছে, দ্য লিজিং কোম্পানি ডিজার্ভ a return of 10%। লিজিং কোম্পানি যে ভাড়াটা নির্ধারণ করবে, সেখানে সুদের হার হলো তারা 10% ধরবে। ভাড়ার সাথে সুদও আছে। পরে বলতেছে যে ক্যানন কোম্পানি ক্যান অলসো বাই ইকুইপমেন্ট বাই টেকিং লোন ফ্রম ডিবিবিএল। তা এই কোম্পানি কিন্তু ইচ্ছা করলে ভাড়া না নিয়ে কিনে নিতে পারবে। ডিবিবিএল ব্যাংক তাকে উইথ 15% ইন্টারেস্ট, 15% সুদে ঋণ দিতে রাজি আছে। 2.5 লাখ টাকা নিয়ে নেন, ব্যাংক বলতেছে 2.5 লাখ টাকা নিয়ে ভাড়া নেওয়ার দরকার নেই, আমাদের 15% সুদ দিয়ে দেন, 2.5 লাখ টাকা নিয়ে জিনিস কিনে নেন। তাহলে আমাদের সুদের হার
ব্যাংক থেকে যদি ঋণ নেই তাহলে আমাকে সুদ দিতে হবে 15%। এরপরে তারা বলতেছে যে the loan is to be paid in 5 equal installment। এই ঋণটা 5টা কিস্তি দিতে হবে, 5 বছর দিতে হবে। তার মানে at the end of each year, প্রতি বছর শেষে কিস্তি দিলেই হবে। corporate tax rate is 40%। এখানে ট্যাক্স দিতে হবে সরকারকে 40%। the company follow straight line depreciation system। অবচয় তারা সরলরৈখিক পদ্ধতিতে করে। আর should it lease or buy ইকুইপমেন্ট। এখন কি ইকুইপমেন্টটা কিনা উচিত নাকি লিজ নেওয়া উচিত, ভাড়া নেওয়া উচিত? আমি প্রশ্নটা হোয়াইট বোর্ডে সংক্ষেপে লিখছি, আমি হোয়াইট বোর্ডে সংক্ষেপে বলে দিচ্ছি। কোম্পানি বা আপনার 2.5 লাখ টাকা দামের একটা সম্পদ প্রয়োজন, 5 বছর চালাবেন, এরপরে নষ্ট হয়ে যায়, ফেলাই দিলেন। এখন সেটা ভাড়া নিলে অগ্রিম ভাড়া দিতে হবে, 10% সুদ সাথে দিতে হবে। ভাড়া কত এটা দেওয়া নাই, ভাড়া আপনাকে নির্ধারণ করে নিতে হবে। এরপরে যদি আপনি ঋণ নেন, ঋণ নিয়েও নেওয়া যাবে, 10-15% সুদ দিতে হবে সেক্ষেত্রে ব্যাংকে। আর ট্যাক্স 40%। অবচয় ধরতে হবে, অবচয় দেওয়া নাই। এখন আমাদের 10টা ইনফরমেশন ছাড়া অঙ্কটা করা যায় না। সেলভেজ ভ্যালুর কথা কিছু বলা নাই, 10টা ইনফরমেশনের মধ্যে সেলভেজ ভ্যালু থাকে। আচ্ছা, আমি এটা পরে আমরা আসতেছি। এখন স্টেপ 1, আমরা ফার্স্টে বাই অপশন, বাই বা লোন অপশনটা করব। এই বাই বা লোন অপশনের 5টা স্টেপ করতে হয়। স্টেপ নাম্বার 1, অ্যানুয়াল লিজ লোন পেমেন্ট। 2.5 লাখ টাকা ঋণ নিলে কয় টাকা কিস্তি দিতে হবে, এটা একটা সূত্র শিখিয়ে দিছি। লোন গুণ সুদের হার 1 - 1 1 প্লাস i টু দি পাওয়ার n। ঋণ হলো 2.5 লাখ টাকা নিচ্ছেন, সুদের হার হলো 15%, 0.15। আর 1 1 1 1 প্লাস i 15। সময় কয় বছর? সময় হলো 5 বছর। এখন আপনি ক্যালকুলেশন করবেন, করলে টাকা চলে আসবে। এটা ক্যালকুলেশন দেখানোর আজকে সময় নেই। 74,05,882। এই ক্যালকুলেশন আপনারা ছোট ক্লাসে শিখে আসছেন। যদি কেউ না পারেন আমাকে বলবেন, আমি করে দিব। এটা গুণ করছেন এই সংখ্যা, এটা আচ্ছা করে দিই, নাহলে অনেকে বলবে কয়েকদিন পরে যে আমি পারি না, একদিনও ছাড়া দেখা যাবে। এই দুইটা গুণ করবেন, 2.5 লক্ষর 15%, 2.5 লাখ গুণ 15%, 37,500। এটা লিখবেন কিভাবে? সাইন্টিফিক ক্যালকুলেটর নেন, 1/1 প্লাস 0.15 পাওয়ার 5। সাইন্টিফিক ক্যালকুলেটর আপনাকে বলে দিবে এটার উত্তর, আপনার মাথা কামানোর প্রয়োজন নেই। 1 যা আছে লিখলাম আমরা। সে বলছে 0.4971। এক থেকে এটা বাদ দিবেন, যেটা থাকলো 37,500 কে ওই জিনিসটা দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনার আনসার আসবে 74,582 টাকা। এটা আপনার কি পাইলেন? এটা পাইলেন হলো আপনার, যেটা পাওয়া গেল অ্যানুয়াল লোন পেমেন্ট। 2 নাম্বার স্টেপে আমরা কি করি? অবচয় বের করি, ডিপ্রিসিয়েশন। কস্ট মাইনাস এসবি বাই লাইফ। কস্ট 2.5 লাখ টাকা লাগবে। এসবি এর কথা বলা নাই আমাদের, কত নাম্বার? 8 নাম্বার। এসবি কথা কিছু বলা নাই। লাইফ 5 বছর, অবশ্যই 50,000 টাকা। আমার ডিপ্রিসিয়েশন আমরা পেয়ে গেলাম 50,000। আমাকে ডিএফ এর হার বের করতে হবে। সূত্র হলো 1 i - 1 - ট্যাক্স রেট।
আয়ের মান হলো 15, 1 to 1 ট্যাক্স রেট 40%। সেই হিসাবে আপনার আসবে হলো 9% হবে, 0.09, 0.09। এটা 8 নাম্বার, 9 নাম্বার পেয়ে গেলাম ডিএফ এর মান। 10 নাম্বার একটা জিনিস আছে, সেটা হলো এমসি, মেনটেনেন্স কস্ট। ওটা নাই এই অঙ্কে, 10টা ইনফরমেশন লাগে আর কি। এখন আমাদের এই 3টা স্টেপ হয়ে গেল। আগের ক্লাস করলে এগুলো ইজিলি বুঝতে পারবেন। আর একটু দ্রুত করানোর কারণ কি, এই দ্রুত করার পরও অঙ্ক করতে 40 মিনিট 50 মিনিট লেগে যায়, এই জন্য একটু করে ফেলছি। না বুঝলে হাত উঠিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। এই 3টা স্টেপ তো একেবারে ইজি, 3টা সূত্র। ফার্স্টে কিস্তি বের করতে হবে, পরে অবচয় বের করতে হবে, পরে ট্যাক্স বাদ দেওয়ার পরে সুদের হার কত হয় সেটা বের করতে হবে। চতুর্থ স্টেপ, লোন অপশনের চতুর্থ স্টেপ। 4 নাম্বার স্টেপে আমাকে বের করতে হবে ইন্টারেস্টের পরিমাণ, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্টের পরিমাণ বের করার জন্য আমাকে একটা ছয়টা ঘর করতে হবে। আপনি 2.5 লাখ টাকা ঋণ নিয়েছেন, বলছেন প্রতি বছর কিস্তি দিবেন এটা, আগামী যত বছর আছে এই টাকা কিস্তি দিবেন, 5 বছরই এই টাকা কিস্তি দিবেন। সুদ, 2 নাম্বার ঘরের উপর সুদের হার 15% সুদ দিল। 2.5 লক্ষের উপর 15% সুদ, 37,500। এটা থেকে এটা বাদ দিব, থাকবে হলো অর্থাৎ 5 নাম্বার ঘর সমান সমান 2 মাইনাস 3 মাইনাস 4, 6 নাম্বার 2 মাইনাস 5, এটা থেকে এটা বাদ দিব। এতক্ষণ যে 4টা স্টেপ করলাম, যদি আগের ক্লাস করে থাকেন কারো এই 4টা স্টেপে নতুন একটা অক্ষর শিখতে পারেননি, সব পুরাতন জিনিস শেখা হয়েছে। এখান থেকে এটা এখানে লিখতে হবে, এইভাবে এটার উপর 15% আবার ধরবো, এটা থেকে এটা বাদ দিব, এই টাকা থেকে এই টাকা বাদ দিয়ে এখানে লিখবো, এই টাকা থেকে এই টাকা বাদ দিয়ে এই জায়গায় লিখবো, এটা আবার ফার্স্টে নিয়ে আসবো। এইটার উপর 15% সুদ ধরে এখানে লিখবো, এখান থেকে এটা বাদ দিয়ে এখানে লিখবো, এটা থেকে এটা বাদ দিয়ে এই জায়গায়, এই যে 1,70,000 থেকে 49,100 বাদ দিয়ে এই টাকার উপর 15% লিখবো। চক্র আকারে শেষ বছর পর্যন্ত চলে যাবো আমরা।
এই টাকার উপর 15% সুদ দিয়ে এখানে লিখতে হয়, কিন্তু লাস্ট ইয়ারে আমি অঙ্ক মিলানোর জন্য একটা ফাঁকিবাজি বুদ্ধি ব্যবহার করব। এই টাকা থেকে এটা বাদ দিয়ে দিব, 74,000 সামথিং থেকে এটা বাদ, 64,000 বাদ দিব, যেটা আছে এটা লিখবেন। এই বুদ্ধিটা কখন ব্যবহার করবো? শুধু চতুর্থ শেষ বছর, যে বছর আমার আর 5 বছরের যদি অঙ্ক হয়ে থাকে, পঞ্চম বছর এই টেকনিকটা ইউজ করবো, না হলে এই জায়গায় 2-1 টাকা থাকবে, তখন অঙ্কটা মিলবে না। এই পর্যন্ত মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে, দেখি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। কারো কোয়েশ্চেন থাকলে হাত উঠান, হাত উঠালে কথা বলা যাবে। যদি আপনি কথা বলতে চান তাহলে হাত উঠান, তাহলে কথা বলার সুযোগ দেওয়া যাবে। আচ্ছা, এখানে বলছে সাউন্ড আসছে না কেন? উত্তরটা যে দিচ্ছেন, স্যার অফ করে রাখছেন, এটা ভুল লেখছেন। ওনার সাউন্ড আসে না, উনি ওই যে ডান পাশে যে একটা অংশ আছে, মাইকটা অন করতে পারেন, এই জন্য। সে তো ভাববে আমি ইচ্ছা করে সাউন্ড অফ করে রাখছি, এখন উনি কথা শুনতে পারতেছে না। ও, উনি হয়তো ক্লাসের প্রথম দিকে বলছে হয়তো। যাই হোক, যদি কোয়েশ্চেন থাকে তাহলে হাত উঠিয়ে কথা বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে 4 নাম্বার স্টেপে এই ঘরটা আমার প্রয়োজনীয়, আর বাকিগুলো আমার দরকার নেই। এই যে এখানে যে ঘরগুলো আছে এগুলোর কোনো প্রয়োজন নাই, এই ঘরটার জন্য আমি অঙ্কটা করছি। এখন 5 নাম্বার স্টেপে আমরা চলে যাচ্ছি, লাস্ট স্টেপ, এই লোন অপশনের শেষ ধাপ। ওখানে আপনার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, পিভি, আর কি কয় টাকা আমার যাইতেছে। এই ব্যবসা যদি শুরু করি আমার কয় টাকা যাবে সেটা, ঋণ যদি নেই আমি, টোটাল আমার কয় টাকা যাবে, কত টাকা যাচ্ছে সেটা জানার জন্য প্রথমে ইয়ার লিখবো, প্রথম ঘর, দ্বিতীয় ঘর ALP লিখবো, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। ইন্টারেস্ট, ইন্টারেস্ট কোথায় পাইছি? 4 নাম্বার ওয়ার্কিং করে পাইছি আমরা। এখানে ডিপ্রিসিয়েশন লিখবো, ডিপ্রিসিয়েশন আমরা কোথায় পাইছি? 2 নাম্বার ওয়ার্কিং থেকে পাইছি। আগের ক্লাসে এগুলো কিন্তু করানো হয়েছে সব। টোটাল কস্ট, এই 2টা ঘরের যোগফল। এখন ট্যাক্সেই, ট্যাক্স রেট, এই যে এই 5 নাম্বার, যেমন এই 2টা যোগফল 37,500, 50,000 যোগ করলে এটা আসছে, এটা যোগ করলে এটা আসছে, এই 2টা যোগফলকে টোটাল কস্ট বলা হয়। 6 নাম্বার হলো ট্যাক্সেই। ট্যাক্সে হলো আপনার 5 নাম্বার ঘরের উপর ট্যাক্স ধরতে হবে 40%। এটা এই সবগুলো সংখ্যার উপর 40% আমি ধরবো, সেই হিসাবে টাকা আসবে। নেট ক্যাশ ফ্লো, 2 নাম্বার ঘর থেকে 6 নাম্বার বাদ দিব, 74,582 থেকে 35,000 বাদ দিব। ডিএফ, ডিএফ এর একটা সূত্র আছে, ডিসকাউন্ট ফ্যাক্টর। সূত্রটা হলো
1/1 এই যে 9% বের করছি না, এই 9% লিখবো, পাওয়ার 1 দিব। পাওয়ার 1 দিলে প্রথম বছরটা বেরিয়ে আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যেভাবে লিখিয়েছি সেভাবে করবো, প্রথম বছরটা বেরিয়ে আসবে। 1 দিলে যদি পাওয়ার 2 দেই তাহলে দ্বিতীয় বছর বেরিয়ে আসবে। 3 দিলে তৃতীয় বছর, 4 দিলে চতুর্থ বছর, 5 দিলে পঞ্চম বছর। পিভি এই দুটা ঘরের গুণফল 7 গুণ 8। আমরা 5টা স্টেপের মাধ্যমে জানতে পারলাম যে লোন নিলে বর্তমানে কি আজকের দিনের হিসাবে সুদে আসলে আমার এই সম্পদটার জন্য 1,72,137 টাকা খরচ পড়বে। এটা হলো 5টা স্টেপের মাধ্যমে লোন নেওয়ার ফলে এই টাকাটা খরচ হবে। আপনার বর্তমান মূল্য বের করলাম। এখন যদি আমি লোন না নিয়ে এই 5টা স্টেপ যেগুলো আছে এগুলো কিন্তু আগের ক্লাসে শেখানো, নতুন কিছু না। এখন যদি লোন না নিয়ে যদি আমি লিজে চলে যাই সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমরা শিখবো। লিজের এই আমরা যে চ্যাপ্টারটা করতেছি এই চ্যাপ্টারের অঙ্ক পরীক্ষায় সহজ দেখিয়ে আসবে, কিন্তু সাইজে অনেক বড়, যার ফলে কি আপনি অঙ্কটা ধৈর্য সহকারে মিলাতে পারবেন না, কারণ ক্লাসেই করতে চায় না এত লম্বা সময়। যখন 40 মিনিট 45 মিনিট ক্লাস হয়ে যায় তখন আপনি ক্লাসের বসে বসে নিজে করবেন না, স্যারে অঙ্ক করা হইতেছে সেটাই আপনি করেন না। হ্যাঁ, একা একা করলে তো আর বেশি সময় লাগবে। এখন হলো লিজ অপশন করবো। লিজ অপশন করতে গেলে আপনাকে 6 নম্বর স্টেপে যাচ্ছি আমরা। লিজের ভাড়া, অ্যানুয়াল লিজ রেন্ট, অ্যানুয়াল লিজ রেন্ট বের করতে হবে। অ্যানুয়াল লিজ রেন্ট আগের ক্লাসে দেওয়া ছিল, এবার দেওয়া নাই। কি লিখলো উনি? স্যার ট্যাক্স ঘরটা দেননি 5 নম্বর। ট্যাক্সের কত দিছিলাম আমি? ট্যাক্সের দিই নেই, ট্যাক্সের দিছি। এখন আমাদের ট্যাক্সের থেকে দিয়েছি দেখি তো বাদ দিতে পারছি আমরা, ইনস্টলমেন্ট থেকে ট্যাক্সের বাদ দিছি। আর আগে বলবেন মুছে ফেলছে, এখন বললে তো আর দেখাতে পারবো না। রেন্ট দেওয়া নাই, রেন্ট বের করতে হলেও সূত্র একটাই, যে লোনের যে টাকাটা, সম্পদের লোন বা কস্ট, হ্যাঁ, বা প্রেজেন্ট ভ্যালু, সেই টাকাটার সাথে সুদের হার গুণ করবেন 1 মাইনাস, সরি 1 প্লাস এই সূত্রটা লিখছিলাম ফার্স্টে, ওই সূত্রটাই লিখছি। ওই ঋণের টাকা, এই আয়ের মান, সুদের হার তাদের জন্য স্পেশালি দেওয়া আছে 10%, তাদের জন্য স্পেশালি 10% দেওয়া আছে, কিন্তু আগের বার 15% দিয়ে করছিলাম। এটা একটা তফাৎ আছে এখানে, 1 নাম্বার তফাৎ। 2 নাম্বার তফাৎ, অ্যাডভান্স বিগিনিং। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিনান্স করে আসছেন অবশ্যই তো জানেন কিস্তি নির্ণয়ের ক্ষেত্রে বিগিনিং দেওয়া থাকলে সূত্রের সঙ্গে একটা লেস যুক্ত হয়। লেস হলো 1 + i। বিগিনিং বললে এই সূত্রের সঙ্গে একটা লেস লাগাবেন 1 + i। এই অ্যাডভান্স বা বিগিনিং বললে এই জিনিসটা লাগাতে হবে আপনাকে সূত্রের সাথে। 1 নাম্বার অপশনের যে করছি তখনও এই জিনিসটা লাগাবেন অ্যাডভান্স যদি বলে, আর 6 নাম্বার অপশনও একই জিনিস। 1 নাম্বার স্টেপে যে সূত্রটা ব্যবহার করছি সেখানেও এটা লাগাবেন যদি অ্যাডভান্স বা বিগিনিং বলে।
আর এখন যেটা করতেছি 6 নম্বর স্টেপ, সেখানেও আপনি এটা ব্যবহার করবেন। যদি বিগিনিং বলে বা অ্যাডভান্স বলে দেয়, সূত্রের মানগুলো বসাচ্ছি আমি। 2.5 লক্ষ টাকা গুণ সুদের হার কিন্তু 10%, এই 15 ধরলে হবে না, তাদেরটা আলাদা বলে দিছে অঙ্কে। আমি একটু দেখাই দিতেছি আপনাদের। ক্যালকুলেটর নিয়ে তো অবশ্যই বসছেন। লিজ কোম্পানি ডিজার্ভ রিটার্ন অফ 10%, 10% যারা লিজ কোম্পানি 10% কি লাগে সুদ ধরবে ভাড়ার সঙ্গে। 1 to 1 সুদের হার 10%, সময় n 5, 5 বছর অঙ্ক বলা আছে, n এর মান 5 বছর। 1 প্লাস 0.10, সেই হিসাবে আমরা যদি হিসাব করি উপরে আসতেছে 25,000, নিচে এটা একসাথে করে ফেলতেছি। নিচে কি আছে দেখি, 1/1 প্লাস 0.10 পাওয়ার 5, যে মানটা আসলো 1 থেকে ওই মানটা বাদ দিলাম, থাকলো হলো 3790 গুণ এই দুটা যোগ করলে 1.1। এইটাকে এই দুইটা দিয়ে এই দুইটার গুণফলকে এটা দিয়ে ভাগ করলাম, 25,000-কে ভাগ করলাম, আসলো 59,953, 54 টাকা। আপনারা একটু করে দেখেন তো ভুল আছে কিনা। 59,953 টাকা। আমি যে ক্যালকুলেশনটা করলাম 59,953 আসছে। আপনাদের কত আসে অবশ্যই কমেন্টে বা চ্যাট বক্সে লিখে দেন, হ্যাঁ। কারণ আমারটা তো ভুল হবে না এরকম না, আমি তো একবার শর্টকাটে করছি। ও, আপনার ওইটাই আসছে না, 59,954। থ্যাংক ইউ আমার সাথে করার জন্য। অনেকেই করছে। 7, ডিএফ বের করতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর। এই সূত্রটা, এই সূত্রটার অংশটাই করতে হবে। ডিএফ, ডিএফ এর মান বের করতে হলে এই যে এই সূত্রটা ব্যবহার করতে হবে। ডিএফ এর বের করতে হলে এটা মনে রাখবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, অগ্রিম যখন ভাড়া দিবেন, এক এক ধরেন 2021 সালে একবার ভাড়া দিবেন, আবার দিবেন 1/1/2022, 1/1/2023, 1/1/2024, 1/1/2025। এইভাবে তো 1 তারিখ দিতে হবে, তো ভাড়াটাও অ্যাডভান্স বলছে, যেদিন ভাড়া নিছেন এদিন দিতে হবে। তো গুনে দেখেন এখান থেকে কয় বছর, আজকে থেকে, আজকের দিন থেকে কয় বছর পিছনে বলেন তো, কমেন্টে লিখেন তো। আজকের দিন থেকে কয় বছর পিছনে, এই এই দিনটা কত বছর পিছনে। আজকের দিন থেকে এই দিনটা 4 বছর পিছনে। এখানে আছে 1 বছর, এখানে 1 বছর, 2 বছর হলো 1, 2, 3, 4 বছর। আজকের দিন থেকে 4 বছর পেছনে। অর্থাৎ যদি অ্যাডভান্স বলে তাহলে বুঝতে হবে সময় কতদিন, 4 বছর। অঙ্কে অ্যাডভান্স বলে দে সময় হলো, এন এর মান লিখবেন 4, এখানে 4 দিবেন। এন এর মান কিন্তু এই ক্ষেত্রে অ্যাডভান্স বললে এই ক্ষেত্রে কি লিখবেন 4। এই আয়ের মানটা কিন্তু ডিএফ এর মান, ওই যে 9%, এনে আই এর বদলে ডিএফ লিখি। এন এর মান কয় বছর, এন এর মান হলো 4 বছর, মনে রাখবেন। কখনই 4 বছর হয়ে যাবে, ওই অ্যাডভান্স শব্দ লেখা থাকলে 1 বছর কম ধরবেন।
ক্যালকুলেশন করে দেখে আপনারা বের করেন কত আসে, দেখি কেউ বের করছে কিনা। বের করে নাই, আচ্ছা আমি করে দিচ্ছি। ওয়ান ভাগ আমার মতে আসছে 3.23। থ্যাংক ইউ, 3.23 আসছে। নতুন দুইটা জিনিস শিখলাম। অ্যাডভান্সের ক্ষেত্রে দুই জায়গায় পরিবর্তন হবে, এখানে পরিবর্তন হবে এই জায়গাটা, আর এখানে 1 বছর কমে যাবে। লাস্ট স্টেপ, সর্বশেষ স্টেপ। লাস্ট স্টেপে আমাদের পিভি বের করতে হবে। গতদিন আমরা পিভি বের করছিলাম। বিগিনিং এর অঙ্কে কিছু পরিবর্তন আসবে। ইয়ার, অ্যানুয়াল লিজ রেন্ট, রেন্টটা কত বের করছিলাম আমরা এখানে, এই যে প্রথম দিন আজকে ভাড়া দিলাম এই লোককে, সরকার তো এখন আর ট্যাক্স নিবে না, 1 বছর গেলে না ট্যাক্স নিবে। তাহলে আপনার এটা তো 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর, 3 নম্বর ঘর হলো 2 নম্বর ঘরের উপর ট্যাক্স ধরতে হয় 40%। প্রথম দিন আজকে ট্যাক্স নিবে না, 1 বছর গেলে ট্যাক্স নিবে। 4 নম্বর ঘর, ট্যাক্স সেই 2 থেকে 3 বাদ দিতে হয়, এটা থেকে 0 বাদ দিলে এটা ডিএফ। 5 নম্বর ঘর, ডিএফ তো যদি একটা বছর দেওয়া থাকে, কোনো একটা সাল দেওয়া থাকে, তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে, 1/1+0.09 একটা বছর দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করে করতে হয়, সেই হিসাবে 1 আসে। 0 বছরের 1ই আসবে সবসময়। এই দুইটা গুণ করলে পিভি চলে আসবে। এখন আমাদের কিস্তি কিন্তু একটা দিলাম, আরো কয়টা দিতে হবে, টোটাল 5টার মাঝে একটা দিছি, আরো 4টা দিতে হবে, আরো 4টা কিস্তি দিলাম, 4 বছরে আরো 4টা কিস্তি দিলাম। যেহেতু 4 বছরের সমান সমান কিস্তি, 4 বছর একসাথে লিখে দিলাম। এখন তো ট্যাক্স দিতে হবে 40%, এই সংখ্যার উপর 40% ট্যাক্স। এটা হলো যে 40% ট্যাক্স দিই আমরা, 5,9,9,5,3 40%, 23,981 টাকা, 23,981 টাকা ট্যাক্স দিতে হবে। বাদ দিলাম 23,981 বাদ দিলাম 23,981, এটা থেকে বাদ দিলাম। পঁয়ত্রিশ হাজার 35,972 টাকা ডিএফ। এই 1 থেকে 4 বছরের ডিএফটা কিন্তু 4 বছরের ডিএফ বের করে নিচ্ছি আমরা ওয়ার্কিং করে। এখানে 1 বছরের ডিএফ হলে এই সূত্র, 1 বছরের বেশি 1 থেকে 4 বছরের ডিএফ হলো এই যে ওয়ার্কিং করে বের করতে হবে। আর এই দুইটার গুণফল, ছয় নাম্বার ঘর কিভাবে বের হয়, 4 গুণ 5।
আচ্ছা, আমাদের টাকা দেওয়া শেষ, 4 বছরেই টাকা শেষ, কারণ ওই ডেট দেখাই দিছিলাম। জানুয়ারির ধরেন 2020, 21 জানুয়ারি, 22 জানুয়ারি, এভাবে 20, 21, 22, 23, 24 জানুয়ারিতে আমার ইয়ে দেওয়া শেষ, কিস্তি দেওয়া শেষ। এই জন্য 4 বছর ধরছিলাম। কিন্তু এই জানুয়ারি মাসের যে ট্যাক্সটা, এই জানুয়ারি মাসের যে 1 তারিখে আপনি কিস্তি দিয়েছেন, 1/1/2024, এই জানুয়ারি মাসের ট্যাক্সটা দিতে হবে 1 বছর পরে, 31/12/2024। 1 বছর শেষে কি পঞ্চম বছরের শেষের দিকে আপনাকে ট্যাক্স দিতে হবে। তখন তো কোনো কিস্তি দিতে হবে না, কিন্তু ট্যাক্সটা তো আপনাকে দিতে হবে। তখন কিস্তি দিতে হবে না, কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে। এই ট্যাক্স যে দিতে হবে, এটা থেকে এটা বাদ দিলাম, মাইনাস আসতেছে, কারণ 0 থেকে যদি এটা বাদ দিই তাহলে মাইনাস। এটা কি সিঙ্গেল ইয়ার না? সিঙ্গেল ইয়ারের জন্য সূত্র ব্যবহার করতে হবে, এই সূত্র, এখানে 5 দিতে হবে। সিঙ্গেল ইয়ার একটা সাল দেওয়া থাকলে এই সূত্র দিয়ে ডিএফ বের করতে হয়। 1.1/1.09 পাওয়ার 5, 64.99, এই দুইটার গুণ হবে 23,981 মাইনাস 15,586। টিপিভি টোটাল যোগ করতে হবে, যোগফলটা আপনারা বের করেন। ঘটনা কি ঘটলো? এই দেখেন, এখানে 4 বছরের ট্যাক্স মাপ পাইছি। এইটার ট্যাক্স কিন্তু দেওয়া ছিল না প্রথমে, এই ট্যাক্সটা আবার শেষে দিয়ে নিয়ে আসতে হইলো। এখন যারা দুর্বল স্টুডেন্ট তাদের কি বলতেছি শুনেন। আপনি ট্যাক্স অ্যাডভান্সের কথা বললে এই ছকটা এইভাবেই করবেন, মুখস্থ করে ফেলেন। আর উপরে তো লেখা আছে কোন ঘরের সাথে কোন ঘর গুণ হয়। এখন এই সবগুলো যোগ করেন, যোগফল কেউ করছে কিনা? 1,60,900, 1,60,905 টাকা। এখন ঋণ নিলে, আপনি যদি ঋণ নেন তাহলে 1,72,000 লাগতেছে, লিজ নিলে 1,60,000 লাগতেছে। তাহলে আপনার the company should accept lease option. Should be accepted lease option. কেন? লিজ অপশনে টাকা কম, শেষ। এখানে প্রশ্ন কিছু থাকার কথা না, তারপরেও আপনারা এই ভিডিও আবার দেখতে হবে, যেহেতু অনেক বড় অঙ্ক, 40-45 মিনিটের ভিডিও দেখার পরে আপনার প্রশ্ন জাগবে। নতুন কি শিখলেন? 1 নাম্বার যে এখানে নতুন শিখছেন হলো 7 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এই 3টা স্টেপ নতুন শিখছেন। 6 নাম্বারে কিস্তি বের করার জিনিসটা শিখছেন, আর কি ভাড়া বের করার জিনিসটা শিখছেন, এবং অ্যাডভান্স ভাড়া বের করা শিখছেন, এবং এটা যে আলাদা একটা সুদের হাত দেওয়া থাকতে পারে সেটার কাজ শিখছেন। 7 নাম্বার যখন শিখছেন, অ্যাডভান্স বললে সাল একটা কমে যায়, 5 বছর বললে 4 বছর হয়ে যায়, এটা শিখতে পারছেন 7 নাম্বারে। 8 নাম্বারে শিখতে পারছেন এই বক্সটা চেঞ্জ হয়ে যায়, অ্যাডভান্স যদি বলে, অঙ্কে অ্যাডভান্স যদি বলে এই বক্সটা চেঞ্জ হয়ে যায়। এই 7, 8, 6, 7, 8 ওয়ার্কিং নতুন করে শিখলাম। এই দুইটা ছিল বেসিক ক্লাস, আজকেরটা এবং আগামী গতকালকে একটা বেসিক ক্লাস ছিল। এই দুইটা আরো 10 বার করে ভিডিও দেখেন যদি এই চ্যাপ্টার থেকে 10 নাম্বার পাইতে চান। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।